সবাইকে ম্যাথমেডিজিতে স্বাগত। আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক সাজেশন, লাস্ট মিনিট সাজেশন নিয়ে। তোমরা এই মুহূর্তে একবারে চরম পর্যায়ে পৌঁছে গেছো, এরপরে পরীক্ষা দেওয়ার পালা, প্রিপারেশন কমপ্লিট। তো পরীক্ষাতে যাওয়ার আগে যে যে জিনিসগুলো একটু রিমাইন্ড করে দেওয়ার দরকার, একটু জাস্ট লাস্ট মিনিট দেখে নেওয়ার দরকার, সেইগুলো আলোচনা করব। যেই চ্যাপ্টার ওয়াইজ যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সহকারে একটু দেখে যেতে হবে সেগুলো আলোচনা করব, এবং এই সালের জন্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক সেগুলো আলোচনা করব। আশা করি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবে। তো প্রাথমিকভাবে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আছে সেটা আমাদের জেনে নেওয়ার দরকার, এবং কোশ্চেনের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্নটাকে একটু বুঝে নেওয়ার দরকার। তারপরে বেসিক কিছু টিপস থাকবে যেগুলো পরীক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমরা সাজেশনে যাব। এখানে পাটিগণিত, এখানে যে কয়েকটি 6টি অংশ সেখানে আমরা দেখতে পাচ্ছি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, ত্রিকোণমিতি, পরিমিতি এবং রাশিবিজ্ঞান এইটা আছে। এক্ষেত্রে যে আমাদের দুটো পার্টে ভাগ আছে নাম্বারটা, একটা হচ্ছে 90 নম্বরের আর একটা হচ্ছে 10 নম্বরের। তো 90 নম্বরের ক্ষেত্রে আমরা যেটা এখানে খাতায় কলমে যেটা আমরা করব সেটা হচ্ছে 90 নম্বরের ক্ষেত্রে, আর 10 নম্বর যেটা ইন্টারনাল সেটা তো প্রজেক্ট হিসেবে তোমরা স্কুলেই সেটা করে ফেলেছো। তো এই পূর্ণমান 90-এর মধ্যে এখানে আমরা আলোচনা করছি। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে কিছু জিনিস আমি এখানে তুলে ধরেছি। যেখানে পাটিগণিত থেকে আমরা 3টে চ্যাপ্টার যেখানে করব, সেখানে 3টে চ্যাপ্টার হচ্ছে কি না, একটা হচ্ছে সরল সুদ কষা, একটা চক্রবৃদ্ধি সুদ, সমাহার, হ্রাস ও বৃদ্ধি, আর একটা হচ্ছে অংশীদারি কারবার। এই 3টে চ্যাপ্টার এখানে আছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যেটা আমরা বিবেচনা করে থাকি চক্রবৃদ্ধি সুদ এবং অংশীদারি কারবার। এটা প্রায় প্রত্যেক বছর অঙ্ক থাকে, এবং চক্রবৃদ্ধি সুদটা আর সরল সুদটা মাঝে মাঝে ইন্টারচেঞ্জ হতে পারে। তো এই 3টের মধ্যে যা কিছুই হতে পারে, এক্ষেত্রে যে কোনো দুটো থেকে প্রশ্ন আসবে, এবং সেখানে এক্ষেত্রে টোটাল নাম্বার এই পাটিগণিতের ক্ষেত্রে আমরা দেখব 90-এর মধ্যে এখানে 12 নাম্বার, মোটামুটি 12 নম্বরের আশেপাশে যে নাম্বারগুলো বলবো সেই নাম্বারগুলো একজাক্ট না হলে 1-2 নাম্বার এদিক ওদিক হতে পারে। মোটামুটি এটা একটা ধরে রাখতে পারো, এই যে এই নাম্বারটা মোটামুটি ভাবে আসবে। এখানে 90-এর মধ্যে 12 থাকছে, 12টার কিভাবে ভাগ হচ্ছে সেটা পরে আসছি। তারপরে হচ্ছে বীজগণিত। বীজগণিতের ক্ষেত্রে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, ভেদ এবং করণ, এই 4টা চ্যাপ্টার। এই 4টা চ্যাপ্টারের মধ্যে মোট আসবে 16 নাম্বার। সেখানে এমসিকিউ আছে, শূন্যস্থান পূরণ আছে, সত্য মিথ্যা আছে, শর্ট টাইপ অ্যান্সার আছে এবং লং টাইপ অ্যান্সার আছে। তো এই সব মিলিয়ে এখানে মোট 16 নাম্বার থাকবে। জ্যামিতিতে যেগুলো আমরা দেখেছি, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তস্থ চতুর্ভুজ সম্পর্কিত উপপাদ্য, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টার থেকে মোট 22 নাম্বার থাকে 90 নাম্বারের মধ্যে। এর মধ্যে সম্পাদ্য, উপপাদ্য আর থাকবে, এক্সট্রা জ্যামিতি থাকবে, এবং শর্ট কোশ্চেন যেগুলো থাকবে যেরকম ভাবে থাকে। এরপরে আসছি ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিকে একটা ইউনিট হিসেবেই ধরবো। এখানে টোটাল যতগুলো চ্যাপ্টার আছে সেখান থেকে 18 নাম্বার আসবে 90 নাম্বারের মধ্যে। তারপরে আছে পরিমিতি। পরিমিতিতে আমরা দেখব যে এখানে আয়তঘন বা ঘনক, গোলক, লম্ব বৃত্তাকার চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু, এই কতগুলো চ্যাপ্টার আছে। এখান থেকে মোট 15 নাম্বার আসবে 90 নাম্বারের মধ্যে, আর বাকি রইল রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞানে মোট 13 নাম্বার 90 নাম্বারের মধ্যে। এই হচ্ছে টোটাল নাম্বারের শ্রেণীভাগ। মোটামুটি তোমরা জেনে গেলে যে কোন চ্যাপ্টার থেকে একটা অ্যাপ্রক্সিমেট কত নাম্বার থাকতে পারে, এবং সেখান থেকে সেইভাবে তোমরা প্রিপারেশন করবে। তো এরপরে আসি যে কোন চ্যাপ্টার থেকে কোন ধরনের জায়গা থেকে কত নাম্বার আসবে, কটা করে কোশ্চেন আসার সম্ভাবনা আছে সেটা নিয়ে একটু আলোচনা করছি। এখানে প্রথমে পাটিগণিত দেখে নিই। পাটিগণিতে যতগুলো চ্যাপ্টার আছে তার মধ্যে একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, দুটো শর্ট অ্যান্সার টাইপ আর একটা লং অ্যান্সার টাইপ। এখানে প্রত্যেকটা শর্ট কোশ্চেনের ক্ষেত্রে যে শর্ট কোশ্চেনগুলো থাকে সেই শর্ট কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এখান থেকে এক এক করে নাম্বার থাকবে প্রত্যেকটায়। একটা এমসিকিউ, একটা শূন্যস্থান পূরণ, একটা সত্য মিথ্যা, এবং 2 মার্কের থাকবে, 2 মার্কের থাকবে। এখান থেকে 4 নাম্বার, আর একটি লং কোশ্চেন থাকবে। লং কোশ্চেন বলতে পাটিগণিত 2টো অপশন থাকবে, তার মধ্যে একটা করতে হবে। 2টো চ্যাপ্টার থেকে 2টো কোশ্চেন থাকবে, একটা করতে হবে, সেটা 5 নাম্বারের। মোট এখানে আসবে 12 নাম্বারের, 90 নাম্বার থেকে 12 নাম্বারের কোশ্চেন এখানে আসবে।
এরপরে বীজগণিতে চলে যাই। বীজগণিতে ওই একই রকমভাবে এমসিকিউ একটা, শূন্যস্থান পূরণ একটা, সত্য মিথ্যা একটা, এবং শর্ট অ্যান্সার টাইপ এসএকিউ যেটা, সেটা এসএকিউ থাকবে এক্ষেত্রে দুটো, এসএকিউ দুটো থাকবে এই ক্ষেত্রে 4 নাম্বার, আর 3টে লং অ্যান্সার টাইপ থাকবে, সেটা 3 নাম্বার করে 3টি, সেটা হচ্ছে 3 থেকে 9 নাম্বার। মোট এখানে থাকলো 16 নাম্বার বীজগণিতের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে বলে রাখি, মোট শর্ট অ্যান্সার টাইপ যেটা থাকবে, শর্ট অ্যান্সার টাইপ 36 নাম্বারের থাকবে এবং লং অ্যান্সার টাইপ থাকবে 54 নাম্বার। এইটা এবারে এটাকে নানাভাবে ডিস্ট্রিবিউট করা হয়েছে, কোন কোন চ্যাপ্টার থেকে কখনো এমসিকিউ দুটো থাকতে পারে, আবার কোথাও শূন্যস্থান পূরণ নাও থাকতে পারে। তো সবসময় এভারেজ একটা এখানে হিসাব দেওয়া হয়েছে। জ্যামিতিতে এবারে দেখি যে এমসিকিউ একটা, শূন্যস্থান পূরণ একটা, সত্য মিথ্যা একটা, 3টে শর্ট অ্যান্সার টাইপ, এবং এক্ষেত্রে দুটো লং, 3টে লং অ্যান্সার টাইপ, তার মধ্যে দুটো হচ্ছে একটা সম্পাদ্য একটা উপপাদ্য। এবারে উপপাদ্যের মধ্যে যেটা থাকবে আমাদের দুটোর মধ্যে একটা করতে হবে, সম্পাদ্য দুটোর মধ্যে একটা করতে হবে, এবং এক্সট্রাও দুটোর মধ্যে একটা করতে হবে। 5, 5, 3, মোট 22 নাম্বার। এটা গেল জ্যামিতি। এরপরে আসছি পরিমিতি। পরিমিতির ক্ষেত্রে এমসিকিউ একটা, শূন্যস্থান পূরণ একটা, সত্য মিথ্যা একটা, এসএকিউ দুটো, এবং লং অ্যান্সার টাইপ দুটো, 4 নাম্বার করে থাকবে, মোট 15। ত্রিকোণমিতিতে ওই একই রকমভাবে একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, দুটো এসএকিউ, আর এক্ষেত্রে 3 নাম্বারের লং দুটো থাকবে এবং 5 নাম্বারে একটা থাকবে। 3 নাম্বারের লং এমনি জ্যামিতি, এই ত্রিকোণমিতির যে অঙ্কগুলো সেগুলো থাকবে 3 নাম্বার করে দুটো, আর একটা থাকবে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, যেটা 5 নাম্বার, মোট 18 নাম্বারের। এরপরে আসছি লাস্টের যেটা রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে একটা এমসিকিউ, একটা শূন্যস্থান, একটা সত্য মিথ্যা, এবং একটা এসএকিউ, এবং দুটো লং কোশ্চেন থাকবে 4 নাম্বার করে, মোট 13 নাম্বার। এই গেল এখানে টোটাল। তাহলে আমরা পেলাম বীজগণিত থেকে, পাটিগণিত থেকে 12 নাম্বার, বীজগণিত থেকে 16 নাম্বার, জ্যামিতি থেকে 22 নাম্বার, পরিমিতি থেকে 15 নাম্বার, ত্রিকোণমিতি থেকে 18, রাশিবিজ্ঞান থেকে 13। তো আর বাকি যে নাম্বারটা এদিক ওদিক হতে পারে, কোথাও একটু বেশি থাকতে পারে, কোথাও একটু কম থাকতে পারে, এই করে মোট এখানে 90 নাম্বার আমরা দেখব, যে টোটাল এইভাবেই ভাগ হয়েছে। এই গেল নাম্বারের ডিস্ট্রিবিউশন। এবারে আসি যে যারা তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের পরীক্ষা হলে কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু সাবজেক্টটা অঙ্ক, সেহেতু বিশেষ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে কিন্তু আমাদের যেমন মেমোরিটাও কাজে লাগবে, তেমনি ব্রেনটাকেও কাজে লাগাতে হবে, নানা রকমভাবে এখানে কাজ করতে হবে। খুব মনোযোগ সহকারে সব সময় পরীক্ষা হলে উত্তর লেখার সময় খুব মনোযোগ সহকারে লিখতে হবে, এবং সবসময় মনে রাখতে হবে যে পরীক্ষার খাতাতে ইমপ্রেশন তৈরি হয়, ইমপ্রেশনটা নাম্বার তোলার জন্য অত্যন্ত জরুরি। তাই আমি সব সময় মেন প্রায়োরিটি দেবো যে প্রথম যেটা শুরু করবে সেই সব সময় সেটা মাথায় রাখবে, সেখানে কোনোভাবে কাটাকুটি যেন না হয়। প্রথম 1-2 পেজ যেন একবারে পরিষ্কার থাকে, যতটা সম্ভব পরিষ্কার রাখবে পুরো খাতাটা। সম্ভব যদি কোনোভাবে সম্ভব না হয়, কিছু কিছু ক্ষেত্রে কাটাকাটি হতে পারে, কিন্তু প্রথম পেজগুলোতে যেন কোনোভাবে এইভাবে কাটাকাটি না থাকে, যাতে করে দেখতে খারাপ লাগে। তো প্রথমেই যে জিনিসগুলো এখানে নজর রাখতে হবে, সেই টিপসগুলো এখানে আমি বলছি, তোমরা ভালো করে এটা শুনে নাও। যে প্রাথমিকভাবে আমাদের কি করতে হবে, যে প্রশ্নপত্রটি ভালো করে পড়তে হবে, এবং সেখান থেকে সহজ অঙ্ক বেছে নিয়ে সেই সহজ অঙ্কগুলো পরপর সমাধান করতে হবে, যেটি জানা এবং সহজ অঙ্ক। তো শুধু সহজ অঙ্ক হলে হবে না, অনেক সময় কি হয়, অঙ্ক করতে গিয়ে দেখলাম যে সেই অঙ্কটা আর শেষ পর্যন্ত হচ্ছে না। তো প্রথম দিকে যদি মাথা পাজেল হয়ে যায়, অঙ্কে কিন্তু নাম্বার খুবই কম ওঠার সম্ভাবনা আছে। তো সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে, প্রথমে জানা অঙ্ক এবং সহজ অঙ্ক আমাদের বাছাই করতে হবে, তার সমাধান আগে করতে হবে, তারপরে বাকি প্রশ্নগুলো যথাসম্ভব পরপর করার চেষ্টা করতে হবে। এইভাবে কিন্তু খাতাকে সাজাতে হবে। এরপরে আমাদের যেটা দেখতে হবে, সমাধানের আগে প্রত্যেকটা অঙ্ককে ভালো করে পড়তে হবে এবং বুঝতে হবে। উত্তরপত্রে যেন কোনোভাবে ভুল না হয় সেদিকে নজর রাখতে হবে, এবং সমাধানটি আমাদের যেন
একবারে নির্ভুল হয় এবং সম্পূর্ণ হয় সেদিকেও নজর রাখতে হবে। সম্পূর্ণ মানে এই অর্থে কোনো একটা ক্যালকুলেশন করা হলো, কি চেয়েছে সেটা না জেনে হঠাৎ করে মনে হলো এই অঙ্ক তো আমার জানা অঙ্ক করে ফেলি, তার ফলে কিন্তু ওটা ঘুরিয়ে দিতে পারে কোয়েশ্চেনটা, যে লাস্টে যেটা চেয়েছে সেটা কিন্তু বইয়ের সঙ্গে নাও মিলতে পারে। সেই জন্য আমাদের অঙ্কটা পড়ে আমাদের অ্যাকচুয়াল কি চেয়েছে, সেই ক্ষেত্রে এককটা কি হবে সেটাও মাথায় রাখা জরুরি। সেই জন্য সব সময় ভালো করে অঙ্কটা পড়তে হবে এবং সঠিক কৌশল অবলম্বন করে সম্পূর্ণ এবং নির্ভুলভাবে অঙ্কটি ওখানে কষে আসতে হবে সঠিক কৌশল প্রয়োগ করে। তো আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আমরা উত্তর ঠিক হচ্ছে কিনা আমরা বুঝতে পারি, সেটা আমরা দেখব যে লাস্ট যে 30 মিনিট থাকবে কেবলমাত্র রিভাইজ করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসগুলো দেখে নিতে হবে যে অঙ্কটা ভুল হলো কিনা। সেটা চেক করার পদ্ধতি যেমন কিছু কিছু সমাধানের ক্ষেত্রে মান বসিয়ে আমরা চেক করতে পারি, পাটিগণিতের ক্ষেত্রে আমরা কন্ডিশন শেষ দিক থেকে নিয়ে গিয়েও চেক করতে পারি। এইরকমভাবে নানা রকমভাবে চেক করা যায়। আবার জ্যামিতির ক্ষেত্রেও চেক করা যায়, একটা সূত্র দিয়ে অঙ্ক করলাম, অন্য সূত্র দিয়ে সেটাকে চেক করা যায়। এরকম নানাভাবে চেক করার পদ্ধতি আছে, এগুলো দেখতে হবে। সর্বোপরি আমাদের মাথায় রাখতে হবে যে যদি আটকে যায় কোনো অঙ্ক, যদি আটকে যায় সেক্ষেত্রে অঙ্কটি প্রথমে ভালোভাবে দেখব সেই অঙ্কে কোনো ভুল ধরা পড়ছে কিনা। যদি সেক্ষেত্রে আমরা তারপরে স্টেপ করব কি অহেতুক সেখানে অত্যধিক সময় ব্যয় না করে আমরা পরের অঙ্কে সেখানে আমাদের যেতে হবে। নাহলে কিন্তু ওইখানে যদি কেউ আটকে যায় তাহলে কিন্তু সময়ের অভাব হয়ে যেতে পারে। সেই জন্য সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের প্রথম দিকের অঙ্কগুলো খুব সহজ এবং জানা অঙ্ক করব, তারপরে যতটা সম্ভব পরপর অঙ্কগুলো করে যাব এবং যদি আটকে যায় সেক্ষেত্রে আমরা সেটাকে চেক করে নেব যে কোথাও ভুল হচ্ছে কিনা। তারপরে যদি আমরা দেখি যে তা সত্ত্বেও সব কিছু ঠিকঠাক আছে কিন্তু এরপরে আর এগোনো যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা ওটা যথাসম্ভব ওটাকে বাদ দিয়ে পরের অঙ্কে যাওয়ার চেষ্টা করব। এরপরে জ্যামিতি আর ত্রিকোণমিতির ক্ষেত্রে যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছবি আঁকতে হবে এবং চিত্রতে সেক্ষেত্রে নাম ঠিকঠাক করে দিতে হবে। জ্যামিতির প্রমাণের ক্ষেত্রে নামের সঙ্গে কিন্তু প্রমাণের যেন সামঞ্জস্য বজায় থাকে এবং সম্পাদ্যের ক্ষেত্রে চিত্রগুলো যেন সুস্পষ্ট হয়, বারবার কোনো দাগ রিপিট যেন না হয় এবং তীক্ষ্ণ পেন্সিল যেন হয়। মোটা পেন্সিল হলেও সেক্ষেত্রে কিন্তু নাম্বার পাওয়া যাবে না, এটা আমাদের ভালো করে নজর রাখতে হবে। একক ব্যবহারের দিকে মাথায় রাখতে হবে যে সঠিক একক ব্যবহার হচ্ছে কিনা, না হলে কিন্তু নাম্বার কাটা যেতে পারে, এটা মাথায় রাখতে হবে। সর্বোচ্চ সাফল্য পেতে কি হয় অনুশীলন এবং প্রস্তুতি, এটা ভীষণভাবে জরুরি। বেশি টেনশন করার কোনো দরকার নেই। এখানে যেই ধরনের কোয়েশ্চেন হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যা কোনোভাবেই হওয়ার কথা নয়। সেক্ষেত্রে 100-র 100 তোলা যায় এবং 5 নাম্বার যাদের ক্ষেত্রে একটু সমস্যা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো নাম্বার তোলাটা কোনো সমস্যা হতে পারে না। সেই জন্য খুব মাথা ঠান্ডা রেখে এক্ষেত্রে আমাদের পরীক্ষা হলে প্রথম থেকে শেষ পর্যন্ত যথাযথ সময়কে কাজে লাগিয়ে সেটা আমাদের করে নিতে হবে। মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা টাইম মেনটেন করাটা একটা জরুরি ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমরা দেখব যে প্রতিটা মার্কের জন্য 1 নাম্বার করে বরাদ্দ রাখলে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা সময় পাবো রিভিশন করার জন্য, অন্তত আধ ঘন্টা সময় থাকবে রিভিশন করার জন্য, না হলে কিন্তু সমস্যা হতে পারে। সেই জন্য আমরা প্রথমেই নির্ণয় করে নেব যে আমাদের কোন অংশটা কত সময় লাগবে। সেই ক্ষেত্রে সাধারণভাবে একটা আমি এভারেজ যেটা আমি হিসাব করে বলছি যে প্রত্যেকটা মার্কের জন্য 1 মিনিট সময় করে দিলে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা হবে না। আর দেরি না করে একবারে সাজেশন পর্যায়ে চলে যাই। এখানে প্রথমে শুরু করি পাটিগণিতের সরল সুদ কষা অধ্যায় 1, অধ্যায় 2। এখান থেকে অনুশীলন থেকে আমরা এখানে যে অঙ্কগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 2 নম্বর অনুশীলনী। এটা 6-এর দাগের, 10-এর দাগের, 13-এর দাগের, 15, 19 এবং 20 এই অঙ্কগুলো এবং প্রয়োগ বা উদাহরণের ক্ষেত্রে 18 এবং 20 নম্বরের অঙ্কগুলো ভীষণভাবে গুরুত্বপূর্ণ, সেগুলো মাথায় রাখতে হবে। তাহলে যেটা বললাম যে সরল সুদ কষা থেকে 6, 10, 13,
15, 19, 20 এবং উদাহরণ থেকে 18 এবং 20। এরপর চক্রবৃদ্ধি সুদ বা সমাহার হ্রাস বৃদ্ধি, এর ক্ষেত্রে 6.1 এবং 6.2 কষে দেখি। 6.1 থেকে 13 এবং 16 থেকে 25 অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে হবে। আর প্রয়োগের ক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের 15, 16 এবং 20 নাম্বার থেকে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। এটা মাথায় রাখতে হবে। এরপরে অংশীদারি কারবার, এটা অধ্যায় 14। অংশীদারি কারবার থেকে 3, 8, 9, 10, 12 এই নম্বরের অঙ্কগুলো, এই দাগের অঙ্কগুলো আমাদের ভালো করে দেখতে হবে। প্রয়োগ 8 এবং 10 এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো ভালো করে দেখতে হবে। এই গেল পাটিগণিতের সাজেশন। এছাড়া এই যে অঙ্কগুলো সবসময় বলি যে এই অঙ্কগুলো কিন্তু যে এই অঙ্কগুলোই পড়বে এমনটা নয়, তবে এই অঙ্কগুলো প্র্যাকটিস করলে যে ধরনের অঙ্ক আসুক, ডাটা এদিক ওদিক হতে পারে, তবে কোনো সমস্যা হবে না। এই অঙ্কগুলো যদি প্র্যাকটিস করা যায় তাহলে যেই ধরনের অঙ্ক আসুক না কেন সহজেই করা যাবে। এটা গেল বীজগণিত, এই পাটিগণিতের অঙ্ক। বীজগণিতের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে 16 নম্বর ও 90 নম্বরের মধ্যে এখানে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায় 1 থেকে আমরা 1 পয়েন্ট কষে দেখি। 1.2 থেকে 4 নম্বরের সমাধানগুলো ভালো করে করব এবং 1.3 এবং 1.4 থেকে প্রয়োগ যে সমস্যাগুলো সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমাদের পাঠে পাঠে যে এখানে শর্টসে যে অঙ্কগুলো দেওয়া আছে বিভিন্ন চ্যাপ্টারের আলাদা আলাদা করে অঙ্ক, সেই অঙ্কগুলো ভালো করে দেখে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্কগুলো সেখানে বাছাই করে দেওয়া আছে। তো এটা গেল একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এরপরে আসছি অনুপাত সমানুপাত 5 নম্বর অধ্যায়। এটা 5.3 থেকে 6 দাগের 3, 5, 7 দাগের 1, 2, 10 দাগের 1 অঙ্কগুলো আসার সম্ভাবনা প্রবল আছে। ভেদ এবং করণী অধ্যায় 13 এবং 9, এটা থেকে আমরা আলাদা করে কোনো সাজেশন, অঙ্কের সাজেশন দেব না। এক্ষেত্রে সালের কোশ্চেন এবং যেগুলো রিলসে দেওয়া আছে এই চ্যাপ্টারগুলো থেকে যে সাজেশনগুলো দেওয়া আছে সেগুলো ভালো করে দেখবে। অবশ্যই 5 বছরের 5 থেকে 10 বছরের যে কোশ্চেনের যে অঙ্কগুলো পড়েছে সেই অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। তো এই গেল বীজগণিতের অঙ্ক। বীজগণিতের অঙ্কের ক্ষেত্রে বলবো যে এই অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো। এর আগেও কিছু সাজেশন দেওয়া হয়েছে চ্যাপ্টার ওয়াইজ, তো বীজগণিতের আলাদা করে বিশেষ করে সাজেশন দেওয়া হয়েছে, সেই জন্য আলাদা করে আর কোনো সাজেশন এখানে দিলাম না, ওই ভিডিওটি তোমরা দেখে নিও। এরপরে যাচ্ছি জ্যামিতির পোর্শনে। জ্যামিতির পোর্শনের 3টে জিনিস হচ্ছে, একটা উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগ, এবং শর্ট কোশ্চেন আছে। সব মিলিয়ে মোট 22 নাম্বার থাকে 90 নাম্বারের মধ্যে। এখানে আমরা জ্যামিতির যে সাজেশনটা দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এটা তোমরা লক্ষ্য করো, এটা এখানে এই জ্যামিতির এইগুলো কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এখানে প্রথমে যেটা বলা হয়েছে যে প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা এর ওপরে বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। এটা পেজ নাম্বার 58। এই খুবই গুরুত্বপূর্ণ উপপাদ্য, ভালো করে এটা করতে হবে। এরপরে পেজ নাম্বার 123 যেটা আছে যে প্রমাণ করো যে কোনো বৃত্তের একই বৃত্তচাপের গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক এটা। বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য, আগেটা ছিল বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। এরপরে বৃত্তের কোণ সম্পর্কিত উপপাদ্য থেকে আরেকটি যে প্রমাণ করো যে একই বৃত্তাংশস্থ সমস্ত কোণের মান সমান। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে চলে যাচ্ছি 4 দাগের 285 পেজের চ্যাপ্টার নম্বর 18 গণিত প্রকাশ বই। এখানে সদৃশ্যতা চ্যাপ্টার থেকে আছে। এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রমাণ করে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে ওই উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজদ্বয়ের প্রত্যেকটি মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। তো চ্যাপ্টার 18 থেকে সদৃশ্যতা থেকে এসছে 285 পেজ থেকে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এই গুরুত্বপূর্ণ উপপাদ্য এটা। এরপরে চলে যাচ্ছি 215 পেজ চ্যাপ্টার 15 থেকে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এটাও গুরুত্বপূর্ণ, যে প্রমাণ করে যে দুটি বৃত্ত
পরস্পরকে বহিঃস্পর্শ করে তাহলে স্পর্শবিন্দু দুটি কেন্দ্র থেকে সংযোগ সরলরেখার উপরে অবস্থিত হবে। এই যে কয়েকটি আমরা এখানে উপপাদ্য আলোচনা করলাম, প্রত্যেকটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ উপপাদ্য। তো এইগুলো ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। তো এরপরে আমরা সম্পাদ্যে যাব। সম্পাদ্য যাওয়ার আগে 25 সালে যেগুলো পড়েছে সেগুলো হচ্ছে আমাদের জ্যামিতিক পদ্ধতিতে 2.√3 মান নির্ণয় করা এবং 6 সেমি 8 সেমি এবং 10 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজে অঙ্কন করো, যার অন্তর্বৃত্ত অঙ্কন করো। তো এই দুটো জিনিস পড়েছে। এইবারে সম্পাদ্যের ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনটে জিনিস। একটা হচ্ছে পরিবৃত্ত অঙ্কন, বহিস্থ কোনো বিন্দু থেকে স্পর্শক অঙ্কন এবং √2√3 এই জ্যামিতিক পদ্ধতিতে মধ্য সমানুপাতি নির্ণয় করা। এই তিনটে জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক। এই তিনটে জিনিসের অঙ্কগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি এর সাজেশন আগেও দিয়েছি, সম্পাদ্যের সাজেশন। তোমরা রিলসগুলো ফলো করো, রিলসগুলো ফলো করলে ওখানে পেয়ে যাবে এই সম্পাদ্যের সাজেশন। তবে এই তিনটে জিনিস ভালো করে মাথায় রাখবে। এরপরে চলে আছি ত্রিকোণমিতি পোর্শনে। ত্রিকোণমিতির পোর্শনের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিতে মোট 18 নম্বর আছে। তো ত্রিকোণমিতিতে কোন পরিমাপের ধারণা অধ্যায় 20 থেকে ষষ্ঠিক এবং বৃত্তীয় মান সংক্রান্ত যে ছোট ছোট প্রশ্ন, সেগুলো ভালো করে আমাদের মাথায় রাখতে হবে। এছাড়াও বেশ কিছু কোয়েশ্চেন আছে, ত্রিকোণমিতির কোয়েশ্চেন নিয়ে আলোচনা করা হয়েছে, সেগুলো আর বিশেষ আলোচনা করছি না। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের যে একটা রিলস বানানো হয়েছে, সেখানেও দেখতে পাবে যে বেশ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, ওই অঙ্কগুলো কিন্তু ভালো করে যাবে। তো এখানে যেটা 5 নম্বরের জন্য, এই ক্ষেত্রে কোষে দেখি 25 এর 8, 11, 13, 14, 15, 17, 21, 22 এই অঙ্কগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এই অঙ্কগুলো ভালো করে দেখে যেতে হবে। এবং তাছাড়াও যেটা উদাহরণের ক্ষেত্রে যেটা প্রয়োগ যেগুলো আছে, সেগুলোতে 8, 9, 11, 12 এবং 13 এই নম্বরের অঙ্কগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। তো এই ত্রিকোণমিতির ক্ষেত্রে এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্কগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। এরপর চলে আসি পরিমিতি। পরিমিতিতে আমাদের আয়ত ঘন চ্যাপ্টার থেকে আসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে অধ্যায় 4 এটা 11, 12, 15, 17 এবং 19 দাগের অঙ্কগুলো গুরুত্বপূর্ণ। লম্ব বৃত্তাকার চোঙ অধ্যায় 8, এখান থেকে 10 থেকে 15 নম্বর এবং 18 দাগের নম্বরটা ভালো করে এই অঙ্কগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এবং প্রয়োগের ক্ষেত্রে 10, 11, 12 এবং 15 এই অঙ্কগুলো কিন্তু আসার সম্ভাবনা প্রবল। গোলক বা অর্ধগোলকের ক্ষেত্রে, অর্ধগোলকের ক্ষেত্রে সবচেয়ে বেশি 2026 সালে এই অর্ধগোলক বা গোলক থেকে আসার সম্ভাবনা আছে অর্ধগোলক। আর বাকি থাকলো কি লম্ব বৃত্তাকার শঙ্কু, সেখানে অধ্যায় 16। এই ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল আয়তন নির্ণয়ের যে মৌলিক সূত্রগুলো, সেই সূত্রগুলো মনে রাখা নিরাপদ, মোটামুটি গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে যেগুলো আলোচনা করা হলো খুব ভালো করে তোমরা পড়বে এবং দাগগুলো বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে সেইভাবে প্রিপারেশন করবে। রাশিবিজ্ঞানের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে গড় থেকে একটা অঙ্ক আসবে। সাধারণত গড়ে কে এর মান যেটা নির্ণয় করা থাকে সেক্ষেত্রে আসার সম্ভাবনা প্রবল। মধ্যমা থেকে একটা অঙ্ক আসবেই এবং সংখ্যাগুরু মান, এই তিনটে খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এবং তার সঙ্গে সঙ্গে ওজাইভ গ্রাফের মাধ্যমে মধ্যমান নির্ণয় করে বা ওজাইভ অঙ্কন করে সেখান থেকে গ্রাফ আঁকতে হবে। তো এটা 2026 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মাথায় রাখবে, মধ্যমান নির্ণয় বা ওজাইভ গ্রাফের সাহায্যে মধ্যমান নির্ণয় বা ওজাইভ অঙ্কন এটা গুরুত্বপূর্ণ। এছাড়াও যেটা আমাদের প্রত্যক্ষ, যেটা প্রথমে বললাম, গড় মধ্যমা এবং সংখ্যাগুরু মানের ক্ষেত্রে প্রত্যক্ষ পদ্ধতি, কল্পিত গড়, ক্রম বিচ্যুতি পদ্ধতিতে গড় নির্ণয়, এই জিনিসগুলো কিন্তু ভালো করে আমাদের জেনে রাখতে হবে। এই গেল সম্পূর্ণ সাজেশন। এবারে যেটা বলার, যে টেক্সট বই ভালো করে অনুসরণ করতে হবে, গণিত প্রকাশ বইটাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। বিগত কয় সালের প্রশ্নকে ভালো করে, 5 থেকে 10 সালের প্রশ্ন সম্ভব হলে সে একবার দেখে নিতে হবে।
সময়টা মেনটেন করতে হবে। গড়ে 1 নাম্বারের জন্য 1 মিনিটকে বরাদ্দ রাখতে হবে। 20 থেকে 30 মিনিট রিভিশনের জন্য অবশ্যই রাখতে হবে এবং সঠিক একক এবং চিত্র ব্যবহার করতে হবে। পরিমিতি এবং পাটিগণিতের ক্ষেত্রে সঠিক একক এবং জ্যামিতি, ত্রিকোণমিতি এইগুলোতে পেন্সিল দিয়ে পরিষ্কার চিত্র আঁকাটা বাধ্যতামূলক, অন্যথায় নাম্বার কেটে যাবে। এই ক্ষেত্রে কিন্তু স্টেপ মার্কিং থাকে। সেই জন্য সবসময় বলবো যে বীজগণিতের ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োগ হচ্ছে সেই সূত্রগুলো কিন্তু সাইডে লিখে দেবে সবসময়, এবং যে কন্ডিশন সব যে জায়গাতে আছে সেই কন্ডিশনগুলো অ্যাপ্লাই হবে যখন কোনো কাটাকুটি করবে বা যখন কোনো এক স্টেপ থেকে আরেক স্টেপ আসবে, দেখবে ওখানে কোনো কন্ডিশন অ্যাপ্লাই হচ্ছে কিনা কন্ডিশনগুলোকে সাইডে লিখে রাখতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমাদের নাম্বার অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। তোমরা ভালো করে পরীক্ষা দাও, মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। আগের দিন যতটা সম্ভব রাত্রে না জেগে রেস্ট নিয়ে নাও। তো পরীক্ষা হলে মাথা ঠিক রেখে খুব মনোযোগ সহকারে উত্তরগুলো করো। ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যতটা সম্ভব। হাতের অক্ষর বোঝা যায়, হাতের অক্ষর খুব সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই, যাতে হাতের অক্ষরটা ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যায় সেটা খেয়াল রাখতে হবে। পরীক্ষা যতটা খাতা যতটা সাজিয়ে গুছিয়ে লেখা হবে ততটাই কিন্তু ইমপ্রেশন, ভালো ইমপ্রেশনের ব্যাপার থাকে। সেক্ষেত্রে নাম্বারটা সঠিক এবং বেশি নাম্বারের দিকে যাওয়ার সম্ভাবনা একটা টেন্ডেন্সি থেকে যায়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুছিয়ে এবং ভালোভাবে লক্ষ্য করে, যেগুলো বিশেষ করে লক্ষণীয় জিনিস যেগুলো আলোচনা করেছি সেগুলো ভালো করে দেখবে। অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে। আশা করি তোমাদের পরীক্ষা তোমরা যেটা চাইছো সেইভাবেই হোক এবং সঠিকভাবে পরীক্ষা দিয়ে তোমরা ভালোভাবে কৃতকার্য হও, এই শুভকামনা রইল। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও।